প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতির কারণেই সমগ্র বিশ্ব, এমনকি আমাদের দেশ লকডাউনে আছে। তোমরা সবাই বাসায় সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই সুস্থ আছে এই আশা করি। তো আমি আজকে এসেছি তোমাদের অনলাইনে পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নেওয়ার জন্য। তোমরা যতটুকু সম্ভব এর থেকে উপকার গ্রহণ করবে। তোমাদের দ্বিতীয় বর্ষের সিলেবাস অনুযায়ী আজকে আমি একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, এই বিষয়টি নিয়ে আমি আজকে সামান্য আলোকপাত করব। এই চ্যাপ্টারে তিনটি অংশ আছে। প্রথম অংশে আছে স্থিতিস্থাপকতা, দ্বিতীয় অংশে আছে সান্দ্রতা এবং তৃতীয় অংশে আছে পৃষ্ঠটান। আমি আজকে স্থিতিস্থাপকতা নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। প্রথমে আমি তোমাদের জানাতে চাই স্থিতিস্থাপকতা কি জিনিস। প্রতিটি বস্তুর মধ্যে একটি স্বাভাবিক ধর্ম আছে, যে ধর্মের কারণে বস্তুটিকে যদি আমরা বল প্রয়োগ করে বিকৃত করি এবং বল প্রত্যাহারের পরে সেটি আবার পূর্বের অবস্থা ফিরে পেতে চায়। তো প্রতিটি বস্তুর বল প্রত্যাহারের পর পূর্বের অবস্থা ফিরে পাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তো তোমাদের জন্য আমি বলতে চাই স্থিতিস্থাপকতার গাণিতিক ব্যাখ্যাটা কি। এখন তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে যদি সামান্য একটু তাকাও, দেখো প্রতিটি পদার্থের মধ্যেই অণুগুলির একটি নির্দিষ্ট দূরত্ব, স্বাভাবিক দূরত্ব আছে। আমরা মনে করি যে কোনো দুটি অণুর এই স্বাভাবিক দূরত্ব হচ্ছে আর, যে কোনো দুটি অণুর এই স্বাভাবিক দূরত্ব হচ্ছে আর। এখন আমরা এই স্বাভাবিক দূরত্ব থেকে যদি অণুগুলির দূরত্ব কোনো কারণে বৃদ্ধি করি, যদি আমি এই অণুটা থেকে এই অণুটার দূরত্ব বৃদ্ধি করি, আর এখন তোমরা দেখো প্রথমে অণু দুটোর মধ্যবর্তী দূরত্ব ছিল r0, পরবর্তীতে আমরা অণু দুটোর মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করেছি এবং আমরা প্রথম অণু থেকে দ্বিতীয় অণুর দূরত্ব বৃদ্ধি করেছি। এখন প্রত্যেকটা অণুর যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা অণুগুলি ফিরে পেতে চাই। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো এই জায়গায় যে আমরা দূরত্ব বৃদ্ধি করি, দূরত্ব বৃদ্ধি করলে তাহলে এই অণুটা চাইবে তার স্বাভাবিক অবস্থায় অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইবে। আবার আমরা যদি অণুগুলির মধ্যবর্তী দূরত্ব হ্রাস করি, ধরো প্রথমে এই অণুটা ছিল এখানে আর তার স্বাভাবিক অবস্থা এই জায়গায় ছিল, এখন অণুগুলির মধ্যবর্তী দূরত্ব যদি আমি হ্রাস করি তাহলে এই জায়গায় এই অণুটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে পেতে চাইবে। তাহলে যদি অণুগুলির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করি তাহলে অণুগুলি তার স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার জন্য আকর্ষণ বল প্রয়োগ করবে, আর যদি অণুগুলির মধ্যবর্তী দূরত্ব আমরা হ্রাস করি তাহলে অণুগুলি তাদের স্বাভাবিক দূরত্ব ফিরে পাওয়ার জন্য বিকর্ষণ করবে। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে টেনে লম্বা করি তাহলে এর মধ্যে বলের প্রকৃতি হবে আকর্ষণী, এবং কোনো বস্তুকে যদি চেপে সংকুচিত করি তাহলে এর মধ্যে বলের প্রকৃতি হবে বিকর্ষণী। এখন আমি বলতে চাই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুকে বিকৃত করা হয় এবং বল প্রত্যাহারের পর বস্তুটি যদি সম্পূর্ণরূপে তার পূর্বের অবস্থা ফিরে পায় তাহলে আমরা সেই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলি। বাস্তবে কিন্তু কোনো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া যায় না, কারণ কোনো বস্তুর পক্ষে
পক্ষেই বল প্রয়োগ করে বিকৃত করার পর বল প্রত্যাহারের পরে একদম সম্পূর্ণরূপে পূর্ব অবস্থা ফিরে পাওয়া সম্ভব নয়। এই কারণে বাস্তবে কোনো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া যায় না। আমাদের আশেপাশে আমরা যে সকল বস্তু পাই তার মধ্যে অধিকাংশ স্থিতিস্থাপক বস্তু, সেজন্য স্থিতিস্থাপক বস্তুর স্পেশাল কোনো উদাহরণ আমি দিচ্ছি না। এবার আমি নমনীয় বস্তু সম্পর্কে বলবো। নমনীয় বস্তু যাকে আমরা বলি প্লাস্টিক বডি। নমনীয় বস্তু হলো কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর যে বিকৃতি ঘটে, বল প্রত্যাহারের পরে বস্তুর যদি সেই বিকৃতি থেকে যায়, অর্থাৎ বস্তু যদি আর পূর্বের অবস্থা কোনো অবস্থাতেই ফিরে না পায়, তাহলে সেই বস্তুকে আমরা বলি নমনীয় বস্তু। বাস্তবে পূর্ণ নমনীয় বস্তু বলতে কোনো বস্তু নাই। নমনীয় বস্তুর উদাহরণের মধ্যে আমি বলতে পারি কাদামাটি। কাদামাটিকে আমরা যখন বল প্রয়োগ করে বিকৃত করি, অর্থাৎ একটা নির্দিষ্ট আকৃতি দেই, বল প্রত্যাহার করলে কাদামাটি কখনোই কিন্তু তার পূর্বের অবস্থা ফিরে পায় না। কাজেই এটা একটা নমনীয় বস্তুর উদাহরণ। আরেক প্রকার বস্তু আছে যেই বস্তুকে আমরা বলি দৃঢ় বস্তু বা রিজিড বডি। দৃঢ় বস্তু বা রিজিড বডি হচ্ছে সে সকল বস্তু যে সকল বস্তুর উপর বল প্রয়োগ করলে কোনো রকম বিকৃতি ঘটে না, অর্থাৎ বস্তুর যে কোনো দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না, সে সকল বস্তুকে বলা হয় দৃঢ় বস্তু বা রিজিড বডি। বাস্তবে কিন্তু পূর্ণ দৃঢ় বস্তু বলতে কোনো বস্তু নাই, তবে দৃঢ় বস্তুর যে সকল উদাহরণ আছে তার মধ্যে আমি বলতে পারি কাঁচ, ইট, পাথর ইত্যাদি দৃঢ় বস্তুর উদাহরণ। এতক্ষণ আমরা বিকৃতি নিয়ে অনেক কথা বলেছি, তবে বিকৃতির সংজ্ঞা আমি এখনো তোমাদের বলিনি। বিকৃতির সংজ্ঞা হবে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। তো বিকৃতির সংজ্ঞাটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা মাত্রা বলতে বুঝি দৈর্ঘ্য, আয়তন, ক্ষেত্রফল ইত্যাদি হচ্ছে মাত্রা। আবার তোমরা একটু খেয়াল করে শুনো, কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। তো বিকৃতি হতে পারে তিন প্রকার, একটা হলো দৈর্ঘ্য বিকৃতি, একটা হতে পারে আয়তন বিকৃতি, আর একটা হতে পারে কৃন্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি। তো বিকৃতির যে গাণিতিক যে রূপটা সেটা আমি তোমাদের একটু দেখাই। মনে করো তোমরা কোন বস্তুর আদি দৈর্ঘ্য সমান এল নট, শেষ দৈর্ঘ্য সমান হচ্ছে এল। সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি সমান হলো এল মাইনাস এল নট। এখন বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য বা বিকৃতি সমান এল মাইনাস এল নট বাই এল নট। দেখো তোমরা বিকৃতি আমরা এই জায়গায় বলছি দৈর্ঘ্য বিকৃতির কথা। দৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, অর্থাৎ বিকৃতি সমান এল মাইনাস এল নট বাই এল নট। এখন একই রকম ভাবে আমরা যদি দৈর্ঘ্য বিকৃতির মতো আমরা যদি আয়তন বিকৃতি লিখি, যদি আমরা আয়তন বিকৃতি লিখতে যাই তাহলে আয়তন বিকৃতি ক্ষেত্রে হবে আয়তন বিকৃতি সমান আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। আয়তন বিকৃতি সমান আয়তন পরিবর্তন বাই আদি আয়তন। একই রকম ভাবে আমরা যদি কৃন্তন বিকৃতির কথা বলতে চাই, কৃন্তন বিকৃতি হবে
শুধুমাত্র কৃন্তন বিকৃতিকে আমরা শুধুমাত্র কোণ দিয়ে একটা প্রকাশ করি। কৃন্তন বিকৃতি শুধুমাত্র কোণের পরিবর্তন, এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। আরেকটা রাশি এই জায়গায় আছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো পীড়ন। এখন পীড়ন সম্পর্কে আমরা আলোচনা করব। পীড়ন হলো কোন বস্তুর বিকৃতি প্রতিরোধের জন্য একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রত্যয়নী বল প্রযুক্ত হয় তাকে বলা হয় পীড়ন। এখন আমি প্রত্যয়নী বল সম্পর্কে যে কথাটা বলতে চাই, কোন বস্তুকে বিকৃত করার জন্য আমরা যে বলটা প্রয়োগ করি, বিকৃতি প্রতিরোধের জন্য তার বিপরীত দিকে সমপরিমাণ বল প্রযুক্ত হয়, এই বলটাকে বলে আমরা প্রত্যয়নী বল। কাজে পীড়নের সংজ্ঞা হবে বিকৃতি প্রতিরোধের জন্য একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যয়নী বল অর্থাৎ বাধাদানকারী বলের মানকে বলা হয় পীড়ন। তাহলে পীড়ন হবে, দেখো তোমরা সবাই, পীড়ন সমান হবে বল বাই ক্ষেত্রফল, বা পীড়ন সমান হবে এফ বাই এ। এখানে এই বলটা কিন্তু প্রত্যয়নী বল, আমি তোমাদের এই জায়গায় আমি লিখে দিই, এই বলটা হবে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। তাহলে পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল বা এফ বাই এ। এরপর আরেকটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জায়গা আছে, অসহ পীড়ন বলতে আমরা কি বুঝি। অসহ এটার মধ্যেই আছে যা সহ্য করা যায় না বা যা সহ্য করা সম্ভব না, সেটাকে বলে আমরা অসহ। অসহ মানে সহ্য করা যায় না যা। এখন অসহ পীড়ন হলো কোন বস্তুর ওপর যে পরিমাণ পীড়ন প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকেই বলা হয় অসহ পীড়ন। তাহলে অসহ পীড়ন সমান হবে অসহ ভার বাই ক্ষেত্রফল। তাহলে অসহ পীড়ন হবে, আমি এটা থেকে যদি লিখি অসহ পীড়ন, অসহ পীড়ন সমান অসহ ভার বাই ক্ষেত্রফল, বা অসহ পীড়ন এটাও হবে এফ বাই এ। এটাকে অসহ বলার কারণ হচ্ছে এই পরিমাণ পীড়ন প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, এই কারণে এটাকে বলা হয় অসহ পীড়ন। এরপর আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হুকের সূত্র। এটা হয়তো তোমরা নবম দশম শ্রেণীর ক্লাসেও কিছুটা ধারণা পেতে পারো, যা হোক তারপরে আমি তোমাদের বলছি হুকের সূত্রটা কি। হুকের সূত্রের প্রথমে বিবৃতিটা আমি বলি। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর উপর সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি গাণিতিকভাবে লিখতে চাই, গাণিতিকভাবে লিখতে গেলে আমরা এভাবে লিখতে পারি, তোমরা একটু খেয়াল করো, গাণিতিকভাবে লিখতে গেলে আমরা এভাবে লিখতে পারি, স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই কথাটা মনে রাখতে হবে, সবসময় আমরা বলবো স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি। খেয়াল করছো তোমরা নিশ্চয়ই, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে আমরা যদি এটা লিখি, পীড়ন সমান দিলাম একটা ধ্রুবক আনলাম, পীড়ন সমান ধ্রুবক ইনটু বিকৃতি। পীড়ন সমান ধ্রুবক ইনটু বিকৃতি। এখন এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা আমরা যেভাবে লিখি পীড়ন বাই বিকৃতি
ইজ ইকুয়াল টু ধ্রুবক, পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, পীড়ন বাই বিকৃতি এই অনুপাতটা সবসময় ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে তিন প্রকার। প্রথমে আমরা বলবো দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক। দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক। তারপরে দুই নম্বরে আছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তারপরে হলো ক্রিন্টন গুণাঙ্ক। আমাদের এই জায়গায় দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক, এই রাশিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাশিটা আমরা ব্যবহার করে কোন বস্তু কার চেয়ে বেশি স্থিতিস্থাপক সেটা আমরা নির্ধারণ করতে পারি। তা আমি এখন তোমাদের খুব সহজেই দেখাবো, যেহেতু পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক এবং এটাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং তোমাদের যদি স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা লিখতে বলা হয়, তোমরা লিখবে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। আমি দুঃখিত, আবার বলি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে তিন প্রকার। একটা হলো দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং ক্রিন্টন গুণাঙ্ক বা বিবর্তন গুণাঙ্ক। এখন আমি যদি প্রথমে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ ইয়ং গুণাঙ্ক সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা দেখো এই যে আছে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। আমরা শুধুমাত্র জানি যে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্কের যদি লিখতে হয়, শুধুমাত্র এই জায়গায় আমরা পীড়নের জায়গায় লিখবো দৈর্ঘ্য পীড়ন আর বিকৃতির জায়গায় লিখবো দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এটা হবে ইয়ং গুণাঙ্ক। তাহলে আমি এটা তোমাদের একটু দেখাই। আমরা যদি লিখি ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক সমান দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন সব পীড়নই, যে কোনো পীড়ন, দৈর্ঘ্য পীড়ন হোক, আয়তন পীড়ন হোক, ক্রিন্টন পীড়ন হোক, সব পীড়নের সমীকরণ কিন্তু এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। এক্ষেত্রে কোনো ভিন্নতা নাই, ঠিক আছে, মনে থাকবে। দৈর্ঘ্য পীড়ন হোক, আয়তন পীড়ন হোক, ক্রিন্টন পীড়ন হোক, সব পীড়নের গাণিতিক যে ফর্মুলা সেটা হলো বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ। তাহলে আমরা এই জায়গায় দৈর্ঘ্য পীড়নের এই জায়গায় লিখবো, আমরা ইয়ং গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করি। আমি ওয়াই দ্বারা প্রকাশ করলাম, ওয়াই সমান, দেখো তোমরা, এই দৈর্ঘ্য পীড়ন এফ বাই এ আর দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল। এই জায়গায় ছোট হাতের এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি আর বড় হাতের এল হলো আদি দৈর্ঘ্য। এফ হলো বল, এ হলো ক্ষেত্রফল। তাহলে ইয়ং গুণাঙ্কটা কি দাঁড়ায়? y ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল। এটা হলো ইয়ং গুণাঙ্ক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। আমাদের স্থিতিস্থাপকতা করতে গেলে এই সমীকরণটা সবসময় মনে রাখতে হয়, y ইজ ইকুয়াল টু এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। এখানে আমি আবার বলি, এফ হচ্ছে বল, প্রযুক্ত বল, এল হচ্ছে তোমার বস্তুর আদি দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি? মনে করো এটা একটা তার, এটা একটা তার, এই তারের যে এই অংশটা, এই যে বৃত্তাকার যে অংশটা, এটাকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে আমরা বলি এ। বুঝতে পারছো? তোমরা এর মধ্যে আগেও আমার ক্লাস থেকে জেনেছো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি। তো তোমরা এখন এই সমীকরণটা মনে রাখবে, ইয়ং গুণাঙ্কের সমীকরণ, y is equal to fl by al। এখন তোমরা তোমাদের শুধু সাধারণ যদি বুদ্ধি খাটাও, কারণ সবগুলি গুণাঙ্কের সংজ্ঞা একই, পীড়ন বাই বিকৃতি। যদি দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক হয়, তাহলে আমরা বলি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। যদি আয়তনেরটা হয় আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি,
যদি ক্রিন্তন গুণাঙ্ক হয় তাহলে ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। এখন তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো, আমরা যদি এই জায়গায় আয়তন গুণাঙ্ক লিখি, ইয়ং গুণাঙ্ক না লিখে আয়তন গুণাঙ্ক লিখি, তাহলে এই জায়গায় লিখবো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আমি তাই করছি। এটা আমি লিখবো আয়তন গুণাঙ্ক। দেখো তোমরা সবাই, আয়তন গুণাঙ্ক সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন গুণাঙ্ক সমান, এটাকে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি তাহলে আয়তন পীড়ন হবে, আমরা সব পীড়নই বলছি কি এফ বাই এ, তাহলে আয়তন পীড়ন হবে এফ বাই এ, আর আয়তন বিকৃতি হবে এটা স্মল ভি বাই ক্যাপিটাল ভি। স্মল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন আর ক্যাপিটাল ভি হচ্ছে আদি আয়তন। তার মানে আয়তন গুণাঙ্ক কে সমান এফ ভি বাই এ স্মল ভি। এটা হলো আয়তন গুণাঙ্কের সংজ্ঞা বা এটা আয়তন গুণাঙ্কের সূত্র। এরপরে 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে সেটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। সেই একই রকম ব্যাপার। দেখো আমি যদি ক্রিন্তন গুণাঙ্ক লিখি, লিখলে এই জায়গায় আমাদের লিখতে হবে ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। দেখো আবার আয়তন গুণাঙ্কের জায়গায় আমি লিখতে চাই ক্রিন্তন গুণাঙ্ক, তাহলে এই জায়গায় লিখব ক্রিন্তন গুণাঙ্ক সমান ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। আমি এটা মুছে দিচ্ছি। ক্রিন্তন গুণাঙ্ক সমান ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। এখন ক্রিন্তন গুণাঙ্ককে আমরা যদি n দিয়ে লিখি, n সমান ক্রিন্তন পীড়ন, সব পীড়নই হলো f বাই a, আমি এই মাত্র কিছুক্ষণ আগে বলেছি f বাই a, আর ক্রিন্তন বিকৃতি হচ্ছে তোমার থিটা। ক্রিন্তন বিকৃতিকে আমরা শুধুমাত্র কোণের পরিবর্তন বা থিটা দ্বারা প্রকাশ করি, বা n ইজ ইকুয়াল টু হবে f বাই a থিটা। এটা হলো ক্রিন্তন গুণাঙ্কের সমীকরণ। আশা করি তোমরা এই পর্যন্ত যতটুকু আমি বলেছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো। যদিও আমার কথা হয়তো খুব বেশি জোরে তোমাদের কাছে যায় না ভিডিওটার রেজুলেশনের জন্য। যাই হোক, আমার আরেকটা আলোচ্য বিষয় আছে যে পয়সন অনুপাত কি। হোয়াট ইজ পয়সন অনুপাত? পয়সন অনুপাত হচ্ছে স্থিতি স্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা। স্থিতি স্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় পয়সন অনুপাত। তাহলে আমি তোমাদের পয়সন অনুপাতের বিষয়টি একটু দেখাই। পয়সন অনুপাত সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, বা পয়সন অনুপাতকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা দ্বারা, বা সিগমা সমান পার্শ্ব বিকৃতি সমান হবে তোমার, আমরা যদি ব্যাস দিয়ে লিখি তাহলে পার্শ্ব বিকৃতি হবে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর যদি আমরা ব্যাসার্ধ দিয়ে লিখি তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর। আমি প্রথমে ব্যাস দিয়ে লিখি, পার্শ্ব বিকৃতি ছোট হাতের ডি বাই বড় হাতের ডি। এই দেখো তোমরা স্মল ডি বাই ক্যাপিটাল ডি, স্মল ডি হচ্ছে ব্যাসের পরিবর্তন আর ক্যাপিটাল ডি হচ্ছে
আদি ব্যাস, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। কাজে সিগমা যদি আমরা ব্যাস দিয়ে লিখি তাহলে হবে ডি ক্যাপিটাল এল ক্যাপিটাল ডি স্মল এল। এটা যদি আমরা ব্যাস দিয়ে লিখি, খেয়াল করো পয়সন অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি স্মল ডি বাই ক্যাপিটাল ডি বাই দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। যদি আমরা এটাকে গাণিতিকভাবে পুরোপুরি প্রকাশ করি, সিগমা ইজ ইকুয়াল টু ডি এল বাই ক্যাপিটাল ডি এল। আর এটাকে যদি ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করলে, ব্যাসার্ধের মাধ্যমে লিখলে আমি লিখব সিগমা ইজ ইকুয়াল টু স্মল আর ইনটু ক্যাপিটাল এল বাই এটা আমরা ব্যাসার্ধের পরিবর্তন ডেল আর ইনটু এল, আর ব্যাসের আদি ব্যাসার্ধ সেটা হলো স্মল আর বাই স্মল এল ডেল এল। দেখো আমরা যদি ব্যাসার্ধের সাহায্যে লিখি তাহলে ডেল আর হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, আর বড় হাতের এল হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য, আর এই জায়গায় স্মল আর এটা হচ্ছে আদি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন। তার মানে সিগমা ইকুয়াল ডেল আর এল বাই আর ডেল এল। এটা হলো তোমার পয়সন অনুপাত। সর্বশেষ আর একটা টপিক আছে, সেটা হলো তোমাদের যদি আমরা বলি যে ইস্পাত এবং রাবার এই দুটোর মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, ইস্পাত বেশি স্থিতিস্থাপক নাকি রাবার বেশি স্থিতিস্থাপক? হয়তো তোমাদের উত্তরটা এমনই আমি আশা করতে পারি, তোমরা অধিকাংশই বলবে যে ইস্পাত অপেক্ষা রাবার বেশি স্থিতিস্থাপক, কারণ তোমরা জানো যে রাবারকে টানলে খুব সহজেই লম্বা হয়। কিন্তু এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে, কোন বস্তুর ইয়ং গুণাঙ্ক যদি বেশি হয় তার স্থিতিস্থাপকতা বেশি, আর যদি ইয়ং গুণাঙ্ক কম হয় তার স্থিতিস্থাপকতা কম। আমরা একই আকৃতির এক টুকরো ইস্পাত এবং এক টুকরো রাবার নিয়ে যদি আমরা তার উপর একই মানের বল প্রয়োগ করি তাহলে দেখা যায় যে ইস্পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি যতটুকু হয় রাবারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি তার চেয়ে অনেক বেশি হয়, অনেক বেশি হয়। ইস্পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি যতটুকু হয় রাবারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি তার চেয়ে অনেক বেশি হয়। এখন দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হওয়ার অর্থটা হচ্ছে তার ইয়ং গুণাঙ্ক কম, আর একই পরিমাণ বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি কম হওয়ার অর্থ হচ্ছে তার ইয়ং গুণাঙ্ক বেশি। যেহেতু ইস্পাতের ইয়ং গুণাঙ্ক রাবারের ইয়ং গুণাঙ্কের চেয়ে বেশি, তাই ইস্পাত আসলে রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, রাবার ইস্পাতের চেয়ে কখনোই বেশি স্থিতিস্থাপক না। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, কারণ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক রাবারের ইয়ং গুণাঙ্কের চেয়ে বেশি। আমি তোমাদের এই অধ্যায়ের যে 3টি অংশ ছিল সেই 3টি অংশের মধ্যে প্রথম অংশ অর্থাৎ স্থিতিস্থাপকতা এই সম্পর্কে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা হয়তো সামান্য হলেও উপকৃত হবে। যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে হয়তো পরবর্তীতে আমি আরো ক্লাস নেওয়ার জন্য উদ্বুদ্ধ হতে পারি। আজকে তোমাদের ক্লাসটা আমি এই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা, স্নেহ এবং শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।